গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ ৬ষ্ঠ পর্ব। শওকত সাহেব সুন্দর শাড়ি পরা এই মেয়েটিকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছিলেন। এটি তারই মেয়ে, এটা বুঝতে সময় লাগল। বকুল, মা কাঁদছিস কেন? কাঁদছি না, কাঁদব কেন শুধু শুধু? বকুল তাকে পেছন ফেলে তরতর করে এগিয়ে গেল। শওকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটি এত বড় হয়ে গেছে, এটি কেন এতদিনেও তার চোখে পড়েনি? কাঁদছিল কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্য তার নিজের মন কেমন করতে লাগল। এদেরকে অসহায় ফেলে রেখে দীর্ঘদিনের জন্য তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন ব্যাটা মিথ্যে কথা বলছে। উকিলরা সত্যি কথা বলতে পারে না। শওকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার একটি রেট পড়েছে। এইরকম কি অনন্তকাল ধরেই চলতে থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বললেন, এক একটা মামলা ৪-৫ বছর ধরে ঝোলে। ঝোলাটাই ভালো। যত ঝোলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শওকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হয়। তিনি যেন সমস্ত ব্যাপারটাকেই এড়াতে চাইছেন। তার মুখ দেখে মনে হচ্ছে বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লসিত কণ্ঠে বললেন, চল রে মুনা, বাড়ি যাই। আমি যাব না, তুমি যাও। বাকের ভাইকে নিয়ে যাও। তুই এখন কি করবি? অফিসে যাব। ৩টার সময় অফিসে গিয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মুনা রিকশায় উঠে বসল। অফিসে পৌঁছতে পৌঁছতে ৩:৩০ বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে। যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলছে। পালবাবু ছিলেন। তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে, লোন স্যাংশন হয়েছে। ঘণ্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন। অবশ্য আজ পাওয়া আর কাল পাওয়া সেম, এখন তো আর ভাঙাতে পারছেন না। এটা একটা ভালো খবর, টাকাটা পাওয়া যাচ্ছে। কিন্তু মুনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো, সামলানো যাচ্ছে না। রিকশা ভাড়াতেই অনেকগুলি টাকা চলে যাচ্ছে। সামনে কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিলেন নাকি? না। না কেন? ওই ঝামেলাটা চুকিয়ে ফেলুন না। দেখি। উঠছেন নাকি? কোন দিকে যাবেন? আসুন এগিয়ে দেই। এই টাইমে রিকশা পাওয়া মুশকিল। কোথায় যাবে মুনা স্থির করতে পারল না। বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না। মামুনের খোঁজে যাওয়াও অর্থহীন। সে নিশ্চয়ই ফেরেনি। আর ফিরলেই কি? যে লোক দীর্ঘ ১.৫ মাস কোনো খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়ার কোনো কারণ আছে কি? তারেকের বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত, দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে। কিন্তু ওর ঠিকানা জানা নেই। কাঁচা বাজারের দিকে গেলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না। ডাল ভাত আর ডিম খেতে খেতে অরুচি ধরে গেছে। মুনা ব্যাগ খুলে টাকা গুনল। বাজার করার মতো টাকা নেই। তার মানে এই দাঁড়াচ্ছে তার কোথাও যাবার জায়গা নেই। মুনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে। মামুন অবেলায় ঘুমিয়েছিল। শীতের শুরুতে বিকেলবেলার ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। কে? আমি মুনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকাল। মুনার চোখ মুখ কঠিন, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। এসো, ভেতর এসো। কেমন আছো বলো? মুনার শুকনো গলায় বলল, এসেছ কবে? গতকাল। আজ ঠিক করে রেখেছিলাম যাব তোমার ওখানে। ভালোই হয়েছে, দেখা হলো। রোগা হয়ে গেছো মুনা? মুনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি খুব রেগে আছো। রাখবো কেন? এই যে ডুব দিলাম ১.৫ মাস, এদিকে তোমার এমন দুঃসময়। আমার দুঃসময়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি কি তোমাকে বলেছি আমার দুঃসময় আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট আ মিনিট।
আমি মুখ ধুয়ে চায়ের কথাটা বলে আসি, তোমার সঙ্গে আমার কথা আছে। মুনা লক্ষ্য করল মামুন বেশ সহজ স্বাভাবিক। দীর্ঘদিন যে ডুব মেরেছিল তার জন্য তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, যেন এটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বাস্থ্যও ভালো হয়েছে, দেখেই মনে হয় সুখেই ছিল, সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজু এবং বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করল। মুনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে দূর, চাকরি মাস্টারি করে কিছু হয় নাকি? চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি মানে? ছেড়ে দিয়েছি। চাকরি করব না, ব্যবসা করব। গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছি, লোনের জন্য অ্যাপ্লাই করব। সরিষা ভেঙে তেল করা হবে, ধান গম মশলা সব ভাঙানো যাবে। এইসব নিয়ে ব্যস্ত ছিলে? রাইট। লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে? পারবো না কেন, ফাইন বাড়ি আমাদের, তুমি দেখলে মুগ্ধ হবে। মুনা লক্ষ্য করল মামুন একবারও জিজ্ঞেস করছে না তোমাদের খবর কি, তোমাদের মামলার কি অবস্থা। মুনা উঠে দাঁড়াল। আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মামুন হাত ধরে তাকে টেনে বসালো। অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমি আছি কি জন্যে? বাসায় পৌঁছে দিয়ে আসব এবং রাতে খাবো তোমাদের ওখানে। বুঝতে পারছি তুমি রাগ করে আছো আমার উপর। রাগ ভাঙানোর সুযোগ দাও, নাকি তাও দেবে না? চুপ করেছিলে কেন? নতুন এই আইডিয়া নিয়ে খুব জড়িয়ে পড়লাম। ইচ্ছে করেই তোমাকে কোনো খবর দিলাম না, কারণ আমি ভেবেছিলাম কোনো খবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সব কিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। তখন আমি বলবো, না, আর ফিরে যেতে পারবে না। তোমাদের ঝামেলার কথা আমার তেমন করে মনে হয়নি। আই এম সরি। রাগ করেছ মুনা? বলছি তো রাগ করিনি, আমি সহজে রাগ করি না। এইবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, একদিনের জন্য হলেও নিয়ে যাব। তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাড়ি দেখেও তুমি মুগ্ধ হবে। বাড়ির সামনে বাগান করেছি, অনলি ফর ইউ মাই ইয়াং লেডি। চলো ওঠা যাক, বাইরে কোথাও খাবো। না, চলো না প্লিজ। ফ্রাইড স্প্রিং চিকেন, চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার প্রন। মামুন কাপড় পরতে শুরু করল। সে ধরেই নিয়েছে মুনা যাবে তার সঙ্গে। মুনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না। তোমাদের মামলার কি অবস্থা? ভালোই। ভালোই মানে কি, উকিল ভালো দিয়েছ তো? মুনা জবাব দিল না। উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ে লাগবে না। সিরিয়াস সব খুনিদের বের করে নিয়ে আসছে। এই দেশে অপরাধীদের সাজা হয় না। মুনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছা করছে না, আমার অনেক রকম সমস্যা আছে। আমি এখন তোমার সঙ্গে বসে ফ্রাইড চিকেন খেতে পারবো না। ফ্রাইড চিকেন না খেলে অন্য কিছু খাওয়া যাবে। আমি বাসায় যাব, মাথা ধরেছে। রিকশায় দুজনের কোনো কথা হলো না। মামুন দু একবার কথা শুরু করতে চেষ্টা করল, লাভ হলো না কিছু। মাথা খুব বেশি ধরেছে নাকি? হ্যাঁ। আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মুনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি কিছু বলছো না কেন? বললাম তো মাথা ধরেছে। মুনা গলির মাথায় নেমে পড়ল। সহজভাবেই বলল, থাক, তোমাকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো, রাস্তার আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে। তুমি এলেই তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতে খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছা করছে না, মাথা ধরেছ খুব। তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মুনা। পরামর্শ পরে করা যাবে, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মুনা লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগল। মামুন তাকিয়ে রইল অবাক হয়ে। লতিফা ছটফট করছিলেন সন্ধ্যা থেকেই। মুনা এসেছে, মুনা এসেছে।
বকুল বিরক্ত হয়ে বলেছে, এলে তো তোমাকে বলতাম মা, 100 বার এক কথা বলছো কেন? আজ সমস্ত দিন লতিফার শরীর খারাপ গেছে। দুপুর একবার বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে উঠল। শরীরটা একেবারেই গেছে। দুপুরে কিছুই খেতে পারেননি, বমি করে উগড়ে ফেলেছেন। সন্ধ্যাবেলা তার বুক কাঁপতে লাগল। পুরনো শ্বাসকষ্ট নয়, অন্য এক ধরনের কষ্ট। তার ভয় করতে লাগল। তিনি চাপার স্বরে কয়েকবার বাবুকে ডাকলেন। কেউ এলো না, হয়তো শুনতে পায়নি, কিংবা শুনেও আসছে না। আজকাল সহজে তার কাছে কেউ আসে না। একসময় সখিনা এসে ঘর ঝাঁট দিতে শুরু করল। কি অলক্ষণে ব্যাপার! সন্ধ্যাবেলা কেউ গৃহস্থ বাড়িতে ঝাঁট দেয়? তিনি অনেকক্ষণ উঁচু গলায় বকাঝকা করলেন। তার বুকের ধরফরানি আরো বেড়ে গেল। একসময় মনে হল ঘরের আলো অস্বাভাবিক উজ্জ্বল, চোখে বিঁধছে। অনেক রাতের দিকে মাঝে মাঝে এরকম হয়। আলো হঠাৎ কিছুক্ষণের জন্য বেড়ে যায়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন মুনার জন্যে। মিনিটে একবার করে জিজ্ঞেস করতে লাগলেন, দেখ তো মুনা এসেছে নাকি? মুনা এসে তার অবস্থা দেখে বড়ই অবাক হল। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ব্যাপার কি? মুনা উদ্বিগ্ন স্বরে বলল, মামা ফেরেননি? বাবু বলল, ফিরেছিলেন, আবার কোথায় যেন গেছেন। মামি কিরকম করছে তোরা দেখছিস না? যা দৌড়ে ডাক্তার নিয়ে আয়। লতিফা হাঁপাতে শুরু করলেন। ঘরের আলো এত উজ্জ্বল যে চোখ মেলে রাখা যাচ্ছে না। মামি, খুব খারাপ লাগছে? হ্যাঁ, তুই আমার হাত ধরে বসে থাক। মুনা হাত ধরে পাশে বসল। বকুল অবাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে। লতিফা তাকালেন বকুলের দিকে। কি সুন্দর একটি মেয়ে! কে বলবে তার মতো অতি সাধারণ একটি মায়ের কোলে এত সুন্দর একটি শিশু আসবে? মুনা বলল, দাঁড়িয়ে দেখছিস কি? একটা ন্যাকড়া ভিজিয়ে এনে কপাল মুছিয়ে দে। বকুল ছুটে গেল রান্নাঘরে। লতিফা হাঁপাতে হাঁপাতে বলল, যত তাড়াতাড়ি পারিস বকুলের বিয়ে দিয়ে দিবি। এত সুন্দর মেয়ে ঘরে বেশি দিন রাখবি না, অনেক সমস্যা হবে। ঠিক আছে, দেব। পড়াশোনা কপালে থাকলে হবে, না থাকলে হবে না। তুই ওর বিয়ে দিয়ে দিবি, যত তাড়াতাড়ি পারিস। বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় নাকি মামি? লতিফা কিছু বললেন না। বকুল মাথায় ভেজা ন্যাকড়া বুলোতে লাগল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হাঁ, ঠান্ডা লাগে। ডাক্তার এলো 7:30টায়। তারও ঘণ্টা তিনেক পরে দীর্ঘ 6 বছরের রোগ যন্ত্রণার অবসান হল। ডাক্তার ছেলেটি বড় অবাক হল। সে এমনভাবে সবার দিকে তাকাতে লাগল যেন ঘটনাটি সে নিজেও বিশ্বাস করতে পারছে না। তার হাতে এটি কি প্রথম মৃত্যু? কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে। সেই চেষ্টা সচেতনভাবেই করা হয় এবং সে কারণেই সে লজ্জিত বোধ করে। মৃত্যু এমন একটি ঘটনা। অতি প্রিয়জনের মৃত্যুও আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলাফেরা আচার আচরণে মনে হয় না সেই প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম করা হয়? আমাদের নিজেদের ব্যবহারে নিজেরাই অবশ্যই লজ্জিত হই, যার জন্যে প্রিয়জনটির একটি বড় ছবি যত্ন করে দেয়ালে টাঙানো হয় এবং একদিন কেউ খুব রাগারাগি করে, ফ্রেমে মাকড়সার জাল, কেউ দেখছে না, ব্যাপারটা কি? লতিফার মৃত্যুর পর তার কোনো ছবি দেয়ালে টাঙানো হলো না। তবে তার বিয়ের একটি ছবি মুনা বের করে খুব কাঁদল। সেই ছবিতে তাকে দেখাচ্ছিল একটি দুষ্ট বালিকার মতো। শকত সাহেবের চোখে চশমা, কেমন ভয় পাওয়া চেহারা। ছবিটি স্টুডিওতে তোলা। স্টুডিওতে তোলা সব ছবি কেমন মূর্তি মূর্তি হয়। এই ছবিটি সেরকম নয়। প্রাণের একটা ব্যাপার আছে কোথাও। কিংবা এও হতে পারে মানুষের মৃত্যুর পর তাদের সব ছবিতেই কিছু প্রাণ সঞ্চার হয়। লতিফার ঘর আগের মতোই আছে। মৃত মানুষদের ঘর দীর্ঘদিন একই রকম থাকে। সহজে সেই ঘরের কোনো কিছুতে কেউ হাত দিতে চায় না। তবু ঘরটা কেমন যেন আগের মতো থাকে না। সূক্ষ্ম একটা পরিবর্তন হয় কোথাও।
সে পরিবর্তন সূক্ষ্ম হলেও যে কেউ ধরতে পারে। প্রথম রাতে এই ঘরে ঘুমোতে এসে শওকত সাহেবের ভয় ভয় করতে লাগল। লতিফার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্যই তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুরনো দিনের কথা মনে করতে। সমস্তই মনে আছে, কিন্তু সেসব নিয়ে ভাবতে ভালো লাগছে না। বরং শওকত সাহেবের মনে হতে লাগল এই ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে পা ফেলছে, নিঃশব্দ পদচারণা। এইবার যেন বসল পাশের চেয়ারটায়। ভয় কাটাবার জন্য তিনি শব্দ করে কাশলেন। সেই কাশির শব্দে তার নিজেরই ভয় বেড়ে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলেন। তখনই মনে হল মাথার উপরের ফ্যান ঘুরতে শুরু করেছে। লতিফা শীতের রাতেও ফ্যান না ছেড়ে ঘুমোতে পারত না। সেই জন্যেই কি? ঘর অন্ধকার, তবুও সবকিছু আবছা আবছা দেখা যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যানটির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ফ্যান ঘুরছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি চোখ বন্ধ করে পড়ে রইলেন এবং স্পষ্ট শুনলেন মশারির ওপাশে কেউ যেন মিষ্টি করে হাসল। প্রথম যৌবনে লতিফা যেমন হাসত। শওকত সাহেব ভাঙা গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা সম্ভবত বারান্দায় বসেছিল। সে এসে দরজায় ধাক্কা দিল। কি হয়েছে মামা? শওকত সাহেব কাঁপা গলায় বললেন, কিছু না, তুই যা। মামা দরজা খোলো। শওকত সাহেব দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে? তিনি জবাব দিলেন না। মুনা বলল, ভয় পাচ্ছ? হ্যাঁ। কেন ভয় পাচ্ছ? ফ্যানটা ঘুরছে শুধু শুধু। কোথায় ঘুরছে? না, এখন আর ঘুরছে না। শওকত সাহেব ক্লান্ত স্বরে বললেন, যা, ঘুমোতে যা। মুনা বলল, তুমি বরং আমাদের ঘরে ঘুমাও, বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমাবো। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা বলল, যাও মামা, আমার কথা শোনো। তাছাড়া আজ রাতটা এমনিতেই তোমার উচিত ছেলেমেয়েদের পাশে নিয়ে ঘুমানো। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, তোর মামের উপর বড় অবিচার করেছি রে মুনা। তা করেছ, বড় খারাপ লাগছে। অল্প কয়েকদিন লাগবে, তারপর আর লাগবে না। মানুষ বড় অদ্ভুত প্রাণী মামা। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা চাপা স্বরে বলল, ধরো কিছুদিন পর তুমি যদি আবার বিয়ে করো, তাহলে প্রথম কিছুদিন ওই মেয়েটিকে খুব ভালোবাসবে, তারপর আবার আগের মতো নানান অবিচার শুরু করবে এবং এক সময় বিছানা বালিশ নিয়ে আলাদা ঘুমোতে চাইবে। চাইবে না? শওকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, যাও, ওদের ঘরে গিয়ে শো, ওরা জেগেই আছে। ওদের সঙ্গে দু একটা কথা টথা বলো। কি কথা বলবো? যা মনে আসে বলো, ওদের সাহস দাও। বাবু তার বাবাকে পাশে শুতে দেখে কেমন যেন কুঁকড়ে গেল। বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মশারির ভেতর থেকে। শওকত সাহেব ডাকলেন, বাবু। বাবু জবাব দিল না। ঘুমাচ্ছিস নাকি বাবু? না। বকুল, ঘুমাচ্ছিস? না। শওকত সাহেব তাদের কি বলবেন বুঝতে পারলেন না। ছেলেমেয়েদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। চিরদিন দূরে দূরে থেকেছেন, একটা আড়াল তৈরি হয়ে গেছে। আজ হঠাৎ ওদের কাছে আসা যায় না। ওরা কাঁদছেও না। কাঁদলে বলা যেত, কাঁদিস না রে। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, গরম লাগছে তাই না? বকুল বা বাবু কেউই কিছু বলল না। মুনার অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। পায়ের কাছে জানলাটা খোলা। খোলা জানলায় শীতল হাওয়া আসছে। সেই হাওয়ায় সিলিং ফ্যানটি অল্প অল্প ঘুরছে। ঘরে অন্যরকম একটা গন্ধ, রোগের গন্ধ, শোকের গন্ধ, মৃত্যুর গন্ধ। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকল, মামি। কেউ জবাব দিল না। মৃত্যুর ওপারে অন্য কোনো ভুবন আছে কি? না থাকাটা খুব কষ্টের হবে। মুনার পানির তৃষ্ণা হচ্ছিল, কিন্তু উঠে গিয়ে পানি আনার ইচ্ছা হচ্ছিল না। সে চোখ বন্ধ করে পড়ে রইল। কত অসংলগ্ন কথাই না তার মনে এলো।
যার সঙ্গে মামির কিছুমাত্র সম্পর্ক নেই। খুব ছোটবেলায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখানে লাল রঙের একটা প্রকাণ্ড কাঁকড়া তার দিকে হঠাৎ ছুটে আসতে শুরু করল। অনেকদিন পর সেই দৃশ্যটি পরিষ্কার মনে এলো। কেন এলো? শীত করছে। এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? কাঁথায় শীত মানবে না, লেপ বের করতে হবে শিগগির। লেপগুলির কি অবস্থা কে জানে। তেলাপোকায় কেটে কুটে সর্বনাশ করে রেখেছে হয়তো। অনেকদিন রোদে দেওয়া হয় না। মুনা বিছানা ছেড়ে উঠল। পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্পখাটে বসে আছেন। দুহাতে জড়িয়ে ধরে আছেন দুজনকে। মামা ধরা গলায় ডাকলেন, মুনা, আয় মা এদিকে। মুনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের। সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আজ সারাদিন বড় পরিশ্রম গিয়েছে, বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মুনা চেষ্টা করল তার বাবার ছবিটি মনে আনতে। কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়ল প্রচণ্ড একটা শীতের রাতে ছোট খালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোট খালা বলছেন, চল মা, বাবাকে একটা চুমু দিয়ে আসবি। লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দিবি। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্য রকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটি হাত উঁচু করলেন। মুনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পেয়েছে, ওকে নিয়ে যাও। ছোট খালা ঘর থেকে বের করে এনে প্রচণ্ড একটা চড় দিয়ে বলেছিলেন, বোকা মেয়ে। মুনা কাঁথাটা গলা পর্যন্ত টেনে নিয়ে মৃদু স্বরে বলল, বাবা, ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারেনি, কিন্তু আমি তোমাকে লক্ষ লক্ষ চুমু খেয়েছি। কোনোদিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াব। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে। ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যিই নেই? এই একটি জীবন আমাদের। কোনোদিন বাবার কাছে দুহাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলি কি ভয়াবহই না ছিল। কিছুদিন এর বাড়ি, কিছুদিন ওর বাড়ি। 7 বছর বয়সেই বুঝতে পারল সে একটা উপদ্রবের মতো। কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন 9 বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মুনা, তুই চলে আয় আমার সাথে, আমার সাথে থাকবি। ছোট খালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ মেসে পড়ে আছিস। একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হচ্ছে। মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে নিজের কাছে নিয়ে নিলেন। দুজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত 9টা-10টা পর্যন্ত মুনাকে মাঝে মাঝে একা থাকতে হতো। কি যে ভয় লাগতো এক এক দিন। কিন্তু সে সুখে ছিল। মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসার প্রয়োজন সে বোধহয় তা কোনো না কোনোভাবে পেয়েই যায়। মুনার অস্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে। ভালোবাসার অভাব হয়তো তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মুনা একটা সুন্দর স্বপ্ন দেখল। রিকশা করে সে আর মামুন যাচ্ছে। রিকশা যাচ্ছে কোনো একটা পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারদিকে। খুব বাতাস দিচ্ছে। সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেয়াশলাইয়ের কাঠি নষ্ট হচ্ছে। মামুন বড় বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে, মুনার ততই মজা লাগছে। কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে 7 দিন থাকবে। বেশি দিন থাকা সম্ভব না। রাজমিস্ত্রি ঠিক করা আছে, ওরা বসে থাকবে। মেশিন রাখার বেস পাকা হবে, একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হবার সে পথ পাচ্ছে না। মুনার সঙ্গে সরাসরি কথা হওয়া দরকার।
সমস্ত পরিকল্পনাটি তাকে ভালো মতো বোঝানো দরকার। তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লাগছে। ছোটখাটো ঝামেলাও নয়, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রির কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন জানি মনে হচ্ছে মুনা আর আগের মতো নেই। তাকে তেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে। সেদিন ওর অফিসে গিয়েছিল, সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছ না এমনি? জরুরি কথা ছিল কিছু। এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি যাব তোমার কাছে। মামুন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করল। মুনার পাত্তা নেই। এমন কখনো হয় না। এই মেয়েটির কথার নড়চড় হয় না। মামুন সে রাতেই মুনাদের বাসায় গিয়েছে। মুনা সহজভাবেই বলেছে, মাথা ধরেছে, এই জন্য তোমার ওখানে যায়নি। তাছাড়া মন টনও ভালো না, কোথাও যেতে ইচ্ছে করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকব। মামুন রাত 11টা পর্যন্ত বসে রইল। মুনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শওকত সাহেব এই দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করলেন। সাপের গল্প। কবে বারহাট্টায় বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যাবেলা বাইরে বেরোবেন। শার্ট গায়ে দিতেই মনে হলো ঠান্ডা কি একটা যেন গা বেয়ে নেমে যাচ্ছে। হ্যারিকেন আনতেই দেখা গেল কালো কুচকুচ একটা সাপ। আরেকবার চাঁদপুরে ঘুমিয়ে আছেন, মশারি টশারি সব ফেলা। বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন পায়ের ওপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, এই লোকটির মধ্যে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে না। বিশেষত সেই লোক যে কপালে বিরক্তির ভাঁজ না ফেলে আগে একটি কথাও বলতো না। অথচ এখন একে দেখে কেউ বুঝতে পারবে না এর কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা নিশ্চিন্ত আলস্যের ভাব চলে আসে মানুষের মধ্যে, উনারও কি তাই হয়েছে? মামুন একবার মামলার প্রসঙ্গ তুলতে চেষ্টা করল। নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মুনা বলতে পারবে। তারপর শ্রীপুরের গল্পটা শোনো। ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছি শ্রীপুর। শ্রীপুরের গল্প শেষ হতে 15 মিনিট লাগল। মুনা এসে বলল, মামা যেতে দাও, রিক্সা পাবে না। শওকত সাহেব বললেন, বেশি রাত হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি? মামুন উঠে পড়ল। মুনা কি সত্যি সত্যি তাকে অপছন্দ করছে? অপছন্দ করবার মতো বাস্তব কোনো কারণ কি আছে? ওর একটা দুঃসময় যাচ্ছে এবং তখন মামুন তাকে কোনো সাহায্য করেনি। গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল। ঝামেলা এড়াবার জন্যে যে সে এটা করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে পড়েছেন। নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান। অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্যের সৌন্দর্যের ঝলমলে ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুজনেই বিপর্যস্ত। এমন অবস্থায় তার নিশ্চয়ই অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া দীর্ঘদিন তার সঙ্গে বাড়ির কোনো সম্পর্ক ছিল না। ফরিদার কারণেই ছিল না, বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে। এই নিয়ে তার অপরাধ বোধ আছে। সেটা কাটানোর জন্যেও গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরনো গ্রাম নেই। পিলার বসছে, ইলেকট্রিসিটি মাসখানিকের ভেতর চলে যাবে, রেডিও টেলিভিশন সবই চলবে। তেলের কল ঠিকমতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকায় কলেজের মাস্টারির পুরো বেতনটাই তো চলে যায় বাড়ি ভাড়ায়। সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণের ঘরটিতে একটা অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করলেই পুরোপুরি শহুরে বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, এইসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগই তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মুনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। টেলিফোনের কথাবার্তা থেকে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়েই মুনা বলেছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? 2টোর পর। 2টোর পর টেলিফোন করা হলো। সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট কথা হওয়া উচিত।
মামুন এখন আর তার বিয়ের ব্যাপারটি ঝুলিয়ে রাখতে চায় না, এই নিয়েও কথা বলতে চায়। মুনার আশঙ্কা সে বুঝতে পারছে, মামার জেলটেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসের আদর্শ নায়িকার মতো পরিবারের বাকি সবার জন্যে জীবন উৎসর্গ করবে ভেবে থাকে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এসব মহৎ আদর্শ উপন্যাসে এবং সিনেমায় ভালো লাগে। জীবন সিনেমাও না, উপন্যাসও না। আর এমন তো না যে মুনা ছাড়া ওদের অন্য কোনো গতি নেই। অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে। বকুলের এক মামা আছেন, যথেষ্ট ক্ষমতাবান মানুষ। মুনা এখন যে দুঃসময় আছে, তার চেয়েও ভয়াবহ দুঃসময় মানুষের আসে, এবং তখন তারা নিজেদের এরকম করে গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মুনার সঙ্গে কথাবার্তাগুলি ঝালাই করতে লাগল। তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না, সেজন্য আসি না। ভালো লাগে না মানে? মানেটানে কিছু নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন? কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না। তর্কে মুনা জিতে যায়, সেটাও একটা অস্বাভাবিক ব্যাপার। বাস্তবেও তর্কে মুনা যেতে, কল্পনার তর্কেও সেই যেতে। অন্তত কল্পনাতে তো মামুনের জেতা উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মুনার এই তার্কিক স্বভাব তার চোখেই পড়েনি। বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটি মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মামুন তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে। লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মামুন বলল, মেয়েরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের এত অক্ষম ভাববেন না। এখন থেকে আর ভাবব না। মেয়েটি তাকে এক কাপ চা খাওয়ালো। সেই কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল, কার্যক্ষেত্রে সেরকমটা দেখা যায়নি। কাগজপত্র ঠিক মতো তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হল। ছুটোছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল, তাতেও ভুল বের হলো। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে এমন অভ্যাস হয়েছে যে কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে। মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না। এবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার এলো। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসিনি, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস জানাতে এসে প্রায় 2 ঘন্টা বসে রইল। এই 2 ঘন্টায় সে 1 প্যাকেট সিগারেট এবং 4 কাপ বিস্বাদ চা খেয়ে ফেলল। কি সব আনন্দের দিনই না গিয়েছে। শওকত সাহেবের বাইরে হাঁটাহাঁটির পরিমাণ অনেক বেড়েছে। এখন আর আগের মতো দুপুরে খেতে আসেন না। কোনো একটা সস্তা হোটেলে ঢুকে পড়েন। খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসে খানিকক্ষণ ঘুমিয়ে নেন। এই নিয়ে হোটেলওয়ালাদের সঙ্গে মাঝে মাঝে মৃদু বচসা হয়। সেদিন একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেল। নীলক্ষেতের এক হোটেলওয়ালা বিরক্ত মুখে বলল, এই যে ঘুমান কেন? ভাত খাইছেন, এখন যান, অন্য কাস্টমাররা বসুক। শওকত সাহেব লজ্জিত হয়েই উঠে পড়লেন। খেপে গেল অন্য কাস্টমাররা। একজন বুড়ো মানুষ খাওয়ার পর বিশ্রাম করছে, আর তুমি তাকে জোর করে তুলে দিলে। পয়সাটাই শুধু দেখো। দেখতে দেখতে ওদের সঙ্গে হোটেলওয়ালার তুমুল লেগে গেল, প্রায় হাতাহাতির উপক্রম। এসব ক্ষেত্রে যা হয়, হোটেলওয়ালার পরাজয় হলো এবং সে চিবিয়ে চিবিয়ে বলল, যান ভাই, ঘুমান। ওই বুড়া মিয়ার একটা বালিশ এনে দে। শওকত সাহেব দ্বিতীয় দফায় ঘুমোতে গেলেন না, বিল মিটিয়ে চলে গেলেন। ইদানিং লোকজন তাকে বুড়ো মিয়া ডাকছে। হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন নাকি? পান কিনতে গিয়ে খুব নজর করে আয়নায় নিজেকে দেখলেন। চেহারা তো আগের মতোই আছে, শুধু কপালের কাছের কিছু চুল ইন্দিরা গান্ধীর মতো পেকে গেছে। তবু সবাই কেন বুড়ো ভাবতে শুরু করল? অবশ্য বুড়ো হবার অনেক সুবিধা আছে। বাসে উঠলে সহজেই সিট পাওয়া যাচ্ছে। গতকালই গুলিস্তান যাচ্ছিলেন। লেডিস সিটে বসা অল্প বয়সী একটা মেয়ে বলল, জায়গা আছে, বসুন না। মেয়েটি সরে কিছু জায়গা করে দিল। কোথায় যাওয়া যায়? বাইরে বেশ রোদ। রোদ না কমলে হাঁটাহাঁটি করে আরাম পাওয়া যায় না।
কোনো পার্ক টার্কে খানিকক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? শকত সাহেব চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই দুপুরের রোদেও জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে দেখা গেল। প্রেমের সুবিধা দেওয়ার জন্যই কি সরকার এই পার্ক বানিয়েছেন? এই ধরনের কথা ভাবতে ভাবতে শকত সাহেব একটা ফাঁকা বেঞ্চ খুঁজে বের করলেন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমুলেন। বেশ লাগল তার। আজও তিনি সেরকম করবেন ভাবলেন, কিন্তু শেষ মুহূর্তে মত বদলে চলে গেলেন নিজের অফিসে। মল্লিকবাবুর কাছে 50 টাকা পাওনা আছে তার, যদি পাওয়া যায়। আজ মাসের 1 তারিখ, হাতে টাকা থাকার কথা। তার নিজের হাত দ্রুত খালি হয়ে আসছে। কয়েকদিনের মধ্যেই হয়তো মুনার কাছে হাত খরচ চাইতে হবে। আরে আরে, শকত সাহেব যে, কোথায় ডুব দিয়েছিলেন? শকত সাহেব হক চকিয়ে গেলেন। অফিসের কোথাও যেন সূক্ষ্ম একটা পরিবর্তন হয়েছে। সবাই আগ্রহ নিয়ে তাকাচ্ছে তার দিকে। তার পোস্টে যে নতুন ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে উঠে দাঁড়িয়ে সালাম দিল। জসিম সাহেব হাসি মুখে বললেন, এসেছেন ভালো হয়েছে, অনেক কথা আছে। শরীর কেমন আপনার বলেন? শরীর ভালোই। ভালো কোথায়, আপনি তো ভাই বুড়ো হয়ে গেছেন। এ কি অবস্থা? সংসারে অনেক ঝামেলা গেল, আমার স্ত্রী মারা গেছেন। তাই নাকি? আহা, বলেন কি, বড় আফসোসের কথা, কোনো খবরই রাখি না। ওই দিন অবশ্য মল্লিকবাবু বলছিলেন, চলেন যাই খোঁজ নিয়ে আসি। ঝামেলার জন্য যেতে পারলাম না, অডিট হচ্ছে। কোনো কোনো দিন 8টা, 8:30 পর্যন্ত থাকতে হয়। চলেন ক্যান্টিনে যাই, চাটা কিছু খাই। চা খাবো না, এইমাত্র ভাত খেয়ে এসেছি। চা না খাবেন তো অন্য কিছু খাবেন, পেপসি খান, ফান্টা খাবেন? আপনার সঙ্গে কথা আছে। অফিসের ক্যান্টিনটির অনেক পরিবর্তন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ার দেয়া হয়েছে। টেবিলের উপর পরিষ্কার টেবিল ক্লথ। জসিম সাহেব বললেন, ক্যান্টিনের ভোল পাল্টে গেছে, বুঝলেন তো? জি। ক্যান্টিন এখন ইউনিয়নের হাতে। ইউনিয়ন ক্যান্টিন চালাচ্ছে। এখন ইউনিয়ন খুব স্ট্রং, এই জন্যে আপনাকে খুঁজছিলাম। কেন, আমাকে কেন? শকত সাহেব বড় অবাক হলেন। ইউনিয়ন তাকে কেন খুঁজছে সেটা জেনে তার বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। আপনাদের মামলার ব্যাপারেই খোঁজ হচ্ছে, আমরা সিরিয়াস চাপ দিয়েছি। আমরা বলেছি, আসল যে আসামি দিব্যি চাকরি করছে, বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে কেস তুলে নিলে, আর যে নিরপরাধ তাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছো, আমরা এটা হতে দেব না। আমি নিরপরাধ না। আপনি তো এটা বললে হবে না, আমরা ব্যাপারটা জানি। আপনাকে সিগনেচার করতে বলা হয়েছে, আপনি দুর্বল মানুষ, ভয়ের চোটে সিগনেচার করেছেন। আপনার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। শকত সাহেব কপালের ঘাম মুছলেন। ইউনিয়নের চাপে ওদের এখন অবস্থা কাহিল। সাপের ব্যাং খাওয়ার মতো অবস্থা, ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। বারবার যে আপনার মামলার তারিখ পড়ছে, কী জন্যে পড়ছে? এই জন্যই পড়ছে, ওরা সময় নিচ্ছে। আপনি যখন এসেছেন, এক কাজ করুন, বড় সাহেবের সঙ্গে দেখা করুন। দেখা করব? হ্যাঁ, জাস্ট দেখা করবেন, অন্য কিছু বলার দরকার নেই। বড় সাহেব কিছু বললে শুনবেন। সাহস হয় না। সাহসের কি আছে এখানে, জানতো? ব্যাটার রিয়াকশনটা কি দেখেন। বড় সাহেব তাকে প্রথমে চিনতেই পারলেন না। শকত সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার আমি শকত, ক্যাশ সেকশনের। ও আচ্ছা আচ্ছা, এ কী অবস্থা হয়েছে আপনার? অনেক রকম বিপদ আপদ যাচ্ছে স্যার, জানেনই তো। তার উপর স্ত্রী মারা গেলেন। তাই নাকি, কবে? গত মাসের 24 তারিখ। আই এম সরি, আই এম ভেরি সরি। বসুন বসুন, চা খান। জি না স্যার, চা খাবো না। খাবেন না কেন, খান। 3:30 বাজে, এখন অলমোস্ট টি টাইম। শকত সাহেব সংকুচিত ভঙ্গিতে বসলেন। বড় সাহেব বললেন, আপনার নিজের শরীর কেমন? শরীর ভালোই, মামলাটা নিয়ে ঘোরাঘুরি বেশি হয়, বারবার ডেট পড়ে। জেল টেল যা হবার একেবারে হয়ে গেলেই ভালো ছিল। জেলে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন? জি স্যার। বাসায় কে আছে? আমার এক মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, আর এক ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। আর আমার ভাগ্নি আছে একটি। বড় সাহেব হঠাৎ বললেন, ধরুন আপনাকে যদি জেলে যেতে হয়, তাহলে ওদের দেখাশোনা কে করবে? আমার ভাগ্নি করবে স্যার।
আমি সেটা নিয়ে চিন্তা করি না, ও খুব তেজি মেয়ে। বড় সাহেবের ঘরের চা শওকত সাহেবের খুব পছন্দ হলো। এই চা ক্যান্টিন থেকে আসে না, আলাদা তৈরি হয়, হালকা লিকার, মিষ্টি মিষ্টি একটা গন্ধ। আসল চায়ের গন্ধ বোধ হয় এইরকমই। স্যার যাই। ঠিক আছে, আর শোনেন, বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। ওই মামলাটা নিয়ে কোম্পানি চিন্তাভাবনা করছে, হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, যদিও আমি ঠিক শিওর না। শওকত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি দিন সাতেক পরে খোঁজ নেবেন। শওকত সাহেবের কি করা উচিত? ছুটে গিয়ে বড় সাহেবকে জড়িয়ে ধরা, কেঁদে ফেলা? এর কোনোটি তিনি করতে পারলেন না। বেকুবের মতো চারদিকে তাকাতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার হেঁচকি উঠে গেল। মল্লিকবাবু ধারের 50 টাকা ফিরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এই টাকায় ভালো দেখে দই মিষ্টি কিনে নিয়ে যান, আমোদ ফুর্তি করেন। শওকত সাহেব সত্যি সত্যি 50 টাকার সন্দেশ কিনে ফেললেন। 40 টাকার কিনলে ভালো হতো, রিক্সা করে বাসায় ফিরতে পারতেন। এখন যেতে হবে হেঁটে হেঁটে, কিন্তু বেশ লাগছে হাঁটতে। কিসের জন্য একটা মিছিল বের হয়েছে। তিনি মিষ্টির প্যাকেট হাতে ওদের সঙ্গে মিশে গেলেন। মিছিলের সঙ্গে হাঁটার ব্যাপারটা বেশ মজার। নিজেকে তখন আর ক্ষুদ্র মনে হয় না। শওকত সাহেব কিছু না বুঝেই দলের সবার সঙ্গে গলা মিলিয়ে হুঙ্কার দিতে লাগলেন, দিতে হবে, দিতে হবে। তিনি বাসায় পৌঁছলেন সন্ধ্যাবেলা। বাসায় তখন ছোটখাটো একটা উত্তেজনার ব্যাপার চলছে। পুরনো ফ্যানটি নিয়ে আসা হয়েছে। বাকেরের তত্ত্বাবধানে সেই ফ্যান ফিট করা হয়েছে। সুইচ টিপতেই ফ্যানে এক ধরনের কম্পন দেখা গেল। মেঘ ডাকার মতো একটা শব্দ হয়ে সমস্ত বাসা অন্ধকার হয়ে গেল। বাকের বলল, শালা মদনা হারামজাদার সবগুলির দাঁত আমি খুলে ফেলব। বকুল খিলখিল করে হেসে ফেলল। হাসির কি হলো? এর মধ্যে হাসির কি হলো? কেউ একটা মোমবাতি আন না। আরে ব্যাপার কি? হ্যারিকেন, মোমবাতি, কুপি কিছুই পাওয়া গেল না। এরকম একটা বিশৃঙ্খলা অবস্থায় শওকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত ছিলেন। তার খুব ইচ্ছা ছিল ওরা জিজ্ঞেস করবে মিষ্টি কি জন্যে। কেউ কিছু জিজ্ঞেস করল না। মুনা এক টুকরো সন্দেশ মুখে দিয়ে থুতু করে ফেলে দিল। বাসি সন্দেশ? কোত্থেকে এনেছো মামা? শওকত সাহেব রাত 8টায় সন্দেশের দোকানে রওনা হলেন, ফিরিয়ে দিয়ে পয়সা নিয়ে আসতে। বয়স হয়েছে, টের পাওয়া যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে। মুনার কাছ থেকে চেয়ে রিক্সা ভাড়াটা নিয়ে এলে হতো। ঠান্ডাও লাগছে। এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? গরম চাদরটা সঙ্গে আনলে হতো। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।